ওকে, বইটি খোলা হলো অ্যান্ড দেন 348। আসলে ক্লজ নিয়ে কিন্তু প্রচুর সমস্যা, সবারই নানাবিধ সমস্যা, নানা রকমের সমস্যা। তো এই বিষয়গুলো নিয়ে কনফিউশন রয়ে যায়, থেকেই যায়। তো আমরা আমাদের আয়োজনে গতদিন অবধি পর্যন্ত, আজ অবধি পর্যন্ত 2টো ক্লাস হয়ে গেছে। ক্লজের প্রারম্ভিক কিছু কথা তোমরা আমার প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে ফেলবে। ক্লজ কত প্রকার, যদি পরীক্ষা আসে কত প্রকার বলবে সেটি বলেছিলাম। এরপরে ক্লজের এক এক করে প্রকার এবং চেনার বিভিন্ন যে লক্ষণগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছি। আচ্ছা, এরপরে সাবঅর্ডিনেটের যে আসলে 3টি প্রধান প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। তো সেই নাউন ক্লজ আমরা গতদিনে শেষ করেছি, নাউনের অবস্থানগুলো দেখার চেষ্টা করেছি যে কোথায় কোথায় বসে। আচ্ছা, নাউনটা শেষ হয়েছে আমাদের। এরপরে আজকে আমাদের শুরু হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতেই আমি ছোট্ট একটা টেস্ট দিয়ে শুরু করতে চাই। দেখি তোমরা এখানে যারা রয়েছো, গত ক্লাস করেছো এবং যারা অ্যাডভান্স লার্নার রয়েছো, তারা ঠিকমতো এটির আনসার করতে পারছো কিনা একটু আমাকে জানাবে যে তোমার জানা মতে অ্যানালাইটিক্যাল ভিউ থেকে সম্ভাব্য রাইট আনসারটা কী হতে পারে। উই রিড দ্যাট উই মে লাইক we may learn. We read that we may learn. এবার দ্যাট থেকে শুরু করে এইটুকুতে আমি আন্ডারলাইন দিলাম এবং তারপরে তোমাকে প্রশ্ন করছি যে বলো দেখি এই আন্ডারলাইন করা ক্লজটিকে আমরা কি ক্লজ বলতে পারি। অপশান এ, এটি কি নাউন ক্লজ। অপশান বি, এটি কি অ্যাডজেক্টিভ ক্লজ। অপশান সি, এটি কি অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। নিচে নামিয়ে দিই আমি, ট্রাই করতে হবে এবং নিজের মতো করে, না পারলে কোনো সমস্যা নেই। অথবা লাইক রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ। তোমাদের সময় শুরু হয়ে গিয়েছে, দেখা যাক তোমরা কতজনে এটি সঠিক আনসার দিতে পারছো। যতটুকু পারো নিজের জানা জ্ঞান থেকে ট্রাই করো, কারণ আমি তো বিশ্বাস করি এখানে সব ধরনের ভিউয়ার্সই তোমরা রয়েছো, অ্যাডভান্স লার্নার রয়েছো, বেসিক লার্নার রয়েছো, সবাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ট্রাই করেছো। এবার রাইট আনসারটা মিলিয়ে নাও। উই রিড দ্যাট উই মে লার্ন, ইটস অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রশ্ন হচ্ছে এটি অ্যাডভার্বিয়াল ক্লজ কেন হলো। অনেকে অবাক হয়ে গিয়েছো, বিশেষ করে তোমাদের যাদের এই বিষয়টা মনে হয়েছে যে স্যার রিড তো ট্রানজিটিভ ভার্ব, আমরা তো শুনেছিলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ক্লজ থাকে তাকে বলা হয় নাউন ক্লজ, কিন্তু প্রশ্ন হলো এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ কেন বলা হচ্ছে। আসলে এই সেন্টেন্সটায় বেসিক্যালি দ্যাটের জায়গাটায় যে অ্যাডভার্বটা হওয়ার কথা ছিল, যে কনজাংশনটি হওয়ার কথা ছিল, সেটি হলো সো দ্যাট। মনে রেখো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট, এগুলো দিয়ে যখনই কোনো ক্লজ গঠিত হবে সেই ক্লজটা বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, যতই সেখানে ট্রানজিটিভ ভার্ব থাকুক। তো আমি ছোট্ট করে এই নোটটা করে দেব। আমি কেন এটি দিলাম প্রথমেই, অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো এখনও অ্যাডভার্বিয়াল ক্লজ পড়াননি বা মানে শুরুই করেননি, তাহলে এটি কেন দিলেন। আমি এই জন্য দিয়েছি, অনেকে যারা ভুল করে তোমরা এটাকে নাউন ক্লজ দিয়েছো তাদের জ্ঞাতার্থে, যে আসলে সমস্যাটা এটাই যে রিডটাকে যারা ট্রানজিটিভ ভার্ব ভেবেছো এবং সেই অনুযায়ী এটাকে অবজেক্ট ভেবে নাউন ক্লজ নিয়েছো, তাদের কনফিউশনটা ক্লিয়ার করার জন্য যে সবসময়ই ট্রানজিটিভ ভার্ব একেবারে ট্রানজিটিভের মতো ইউজ হয় না, সেটি কিন্তু ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার হয়।
তো এইখানে কিন্তু রিডটা ইন্ট্রানজিটিভ ভার্ব, সেগুলো নিয়ম পরে কথা বলছি। তাহলে এখানে সো দ্যাট থাকার জন্য লাইক দিস ছোট্ট করে দু একটি নোট লিখে নাও। সো দ্যাট, এরপরে হচ্ছে ইন অর্ডার দ্যাট, রাইট, অথবা সো ডট ডট দ্যাট, রাইট, ইজ ইকুয়াল টু কোনো কথা নেই, তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, CLAUSE। যতদিন এই বৈশিষ্ট্যগুলো তুমি কোনো ক্লজের সঙ্গে দেখবে, ডেফিনেটলি তার নাম বলবে অ্যাডভার্বিয়াল ক্লজ। মনে থাকবে, জাস্ট এইটুকু একটু মনে রাখো। আচ্ছা, একজনের প্রশ্ন হচ্ছে, নাহিদ আক্তার বলছে যে সো দ্যাট না থাকলে কি হবে? সো দ্যাট না থাকলে তোমাকে অর্থটা বোঝা নিতে হবে। বাংলাটা দেখো, উই রিড, আমরা পড়ি যাতে, বাংলাটাই কিন্তু জাতের মতো হচ্ছে, যে আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। আসলে এখানে তুমি যদি দ্যাটের বাংলা অর্থ যা বলো, তাহলে কিন্তু অর্থটা ক্লিয়ার হবে না। যে উই রিড, আমরা পড়ি যা আমরা শিখি, এটি কোনো কথা? আমরা পড়ি যা আমরা শিখি, এটি কোনো কথা? নো, বরং কথাটি এমন হওয়ার কথা ছিল, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। এখানে দ্যাটটা কাজ করছে বেসিক্যালি সো দ্যাটের মতো, অনেকটা মানে ছদ্মবেশী টাইপের, তোমার সঙ্গে প্রতারণা করার মতো একটি বিষয়। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের ব্যতিক্রম ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়েও কথা বলবো। শুরু করছি আজকের আয়োজন, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ মূলত বাক্যে অ্যাডজেক্টিভের শূন্যতা পূরণ করে। এটি খুবই স্বাভাবিক কথা, সত্য কথা, কারণ গতদিনে আমি যখন ক্লাসটি করিয়েছিলাম সেখানে বলেছিলাম যে নাউন ক্লজ শূন্যতা পূরণ করে নাউনের। তো একইভাবে আমরা বলবো যে অ্যাডজেক্টিভ ক্লজ শূন্যতা পূরণ করবে কার? অ্যাডজেক্টিভের। মনে থাকবে? সো অ্যাডজেক্টিভ ক্লজ সিম্পলি একটা অ্যাডজেক্টিভের শূন্যতা পূরণ করবে। অর্থাৎ একটি বাক্যে পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ যে যে অবস্থানে বসতে পারে, রাইট, একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ যেখানে বসবে পার্টস অফ স্পিচ হিসেবে, একই স্থানে অ্যাডজেক্টিভ ক্লজও বসতে পারে। সরি। তাহলে আমরা এখন জানার চেষ্টা করব অ্যাডজেক্টিভ ক্লজ একটি বাক্যে কোথায় কোথায় বসে। আমরা যদি তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে দেখব যে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ দুইটি জায়গায় সাধারণত বসে। অসাধারণ ব্যাপারটি আলাদা, সাধারণত আমাদের চোখে কিন্তু এটাই পড়বে। একটু খেয়াল করো। ওয়েল, নাউন এর পোস্ট মডিফায়ার হিসেবে, এই হচ্ছে নাউন, নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে। পোস্ট মডিফায়ার মানে যারা জানো না একটু জেনে রাখো, নাউনের পরে বসে নাউন সম্পর্কে তথ্য দেবে, তার নাম হলো পোস্ট মডিফায়ার। তো যখনই নাউনের পরে এরকম কোনো একটি ক্লজ বসবে এবং সেই ক্লজটির নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এখানে শর্টকাট একটি টেকনিক তোমরা মনে রাখতে পারো, এবং সেটি হলো সাবজেক্ট, এই হলো সাবজেক্ট, তারপরেই হচ্ছে ভার্ব, এই হলো ভার্ব, তারপরেই হচ্ছে নাউন, তারপরেই হচ্ছে নাউন, ওকে, এবং তারপরেই যে ক্লজটি আছে সেই ক্লজটির নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। একইভাবে পরেরটা তুমি খেয়াল করে দেখো, এই হলো সাবজেক্ট, ওকে, এই হলো ভার্ব, টেল, সে একটি গল্প বলেছিল, এটি হলো নাউন, মানে মেন কথা হচ্ছে অবজেক্ট, নাউন। ওই নাউন সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, হি টেলস আ টেল, সে একটি গল্প বলে, যে গল্পটা হচ্ছে সত্যি অসত্য, অর্থাৎ গল্প সম্পর্কে আরেকটি তথ্য দেওয়া হচ্ছে। মাই সেলফোন সম্পর্কে আরেকটি তথ্য দেওয়া হচ্ছে। সুতরাং নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে যখন কোনো ক্লজ তথ্য দেয়, সেই ক্লজটির নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখন বিষয়টা হলো যে পরীক্ষায় কিভাবে থাকবে আর তুমি পরীক্ষায় কিভাবে আনসার করবে। লাইক দিস, আমি এই কোয়েশ্চেনটার কথাই বলি। ধরো যাক এইটি তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কোনো না কোনোবার হয়তো বা এসেই যাবে বা এসেই গেল, হুইচ ওয়াজ এক্সক্লুসিভ। এক্ষেত্রে প্রশ্ন হলো যেটি কি ক্লজ, প্রশ্ন হলো এটি কি নাউন ক্লজ, ক্লজ, ওকে। সো বি নাম্বারে বলছে এটি কি অ্যাডজেক্টিভ ক্লজ, এটসেট্রা অনেক কিছু। তো বুঝতেই পারছো এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে এটিকে ভেরিফাই করব। তো এখানে একটা হালকা জট পেকে যায় অনেক সময়, সেই জটটা কি, জটটা একটু দেখো। যেমন হি আস্কড রাসেল, রাসেল হোয়াই আই ডিড ইট।
এবার আমি হোয়াই এর নিচে আন্ডারলাইন করলাম এবং আন্ডারলাইন করে তোমাকে প্রশ্নটা করছি এই দুটো অপশান দিয়ে, এবং বিশ্বাস রাখো যে যদি কোনোভাবে এই দুটোর ভেতরে পার্থক্যটা তুমি এই মুহূর্তে ধরে ফেলতে পারো, তাহলে নেক্সটে তুমি এক মারাত্মক জটিল জাল তুমি কি বলে সহজ করে ফেলতে পারবে। ওয়েল, বলো দেখি এই টেস্টের রাইট আনসারটা কি দেবে? হি আস্কড রাসেল হোয়াই আই ডিড ইট। সে রাসেলকে বলেছিল কেন আমি এটি করেছিলাম। বলো দেখি পরেরটার আনসার তুমি কি দেবে। এবং এখানে আমি একটি বিষয় তোমাদের জানিয়ে দিই, সেটি হলো একই রকম স্ট্রাকচার। দেখো এখানেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট, এখানেও ভার্ব, এখানেও ভার্ব, এই যে দুই জায়গাতেই, তারপরেও নাউন, তারপরেও নাউন, এখানে একটি ক্লজ, এখানে একটি ক্লজ। সুতরাং পার্থক্যটা কোথায় এটি তোমাকে বুঝতে হবে। দেখো এবার, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি পরেরটা রাইট উত্তর তোমরা সবাই দিয়েছো এবং অনেকেরই রাইট হয়েছে যারা গত দিনে ক্লাসে ছিলে। ইয়েস, এটির নাম হচ্ছে নাউন ক্লজ, আর ওপরেরটার নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আমি কিন্তু তোমাদের গতদিন একটি স্ট্রাকচার দিয়েছিলাম, মনে আছে তোমাদের? একটু মনে করো তো কী দিয়েছিলাম। আমি বলেছিলাম আজকের পরে সাধারণত দুটো অবজেক্ট থাকে। কয়টি অবজেক্ট? দুইটি অবজেক্ট থাকে, এবং পরবর্তীতে যখনই কোনো ক্লজ থাকবে তার নাম হচ্ছে নাউন ক্লজ। আমি কিন্তু এই নোটটা তোমাদের করে দিয়েছিলাম, একটু মনে করে দেখো, নোট। সো আস্কডের সঙ্গে আরেকটি তুমি লাগাতে পারো, সেটি হচ্ছে এটি সাধারণত, বিকজ আস্কড যদি কখনো থাকে তারপরে সর্বদাই কিন্তু অবজেক্টের সংখ্যা থাকে দুইটি, তাহলে এটিও একটি অবজেক্ট, এটিও কিন্তু হচ্ছে আরেকটি অবজেক্ট। তাহলে রাসেল একটি অবজেক্ট, এই হলো একটি অবজেক্ট, এবং পরবর্তীতে হোয়াই আই ডিড ইট এটিও কিন্তু একটি অবজেক্ট। আর অবজেক্ট যে হতে চায় তাকে কিন্তু নাউন ক্লজ হতে হয়। কিন্তু দেখো লস্টের পরে কিন্তু দুটি অবজেক্ট হয় না, লস্টের পরে অবজেক্ট হয় কয়টি? একটি। তার মানে এখানে একটি বিষয় তোমাকে বুঝতে হবে যে আস্কড একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যার অবজেক্ট থাকে কয়টি? দুইটি। এটি অবজেক্ট যেহেতু, তার মানে এটি হচ্ছে নাউন ক্লজ। আর লস্টের অবজেক্ট কয়টা হয়? একটি অবজেক্ট হয়। তাহলে পরবর্তী যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে এই নাউন সম্পর্কে তথ্য। তুমি খেয়াল করো, মাই সেলফোন ইজ ইকুয়াল টু হুইচ ইজ এক্সক্লুসিভ, অর্থাৎ যেটি মাই সেলফোন সেটি হচ্ছে দামি একটি বিষয়, অর্থাৎ একে অপরের পরিপূরক বা তথ্য দেওয়া হচ্ছে। কিন্তু আমি কি বলতে পারবো আই আস্কড রাসেল মাঝে ইজ ইকুয়াল টু দিয়ে আমি কি বলতে পারবো যেটাই রাসেল সেটাই হচ্ছে হোয়াই আই ডিড ইট? নো, এটি কোনোভাবেই হতে পারে না। তো এমনভাবে তুমি বুঝে নিতে পারো, বা সামটাইমস দেখা যাচ্ছে এই মিসিংগুলো তোমার হতে পারে, তোমাকে বুঝে নিতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝে নিয়েছো যে নাউনের পরবর্তীতে ক্লজ থাকলে কি পার্থক্যটা ঘটবে। এছাড়াও আরেকটি পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা হলো মোস্ট অফ দ্য টাইমস, বেশিরভাগ ক্ষেত্রেই রিলেটিভ ক্লজ যেগুলো বা রিলেটিভ প্রোনাউন যেগুলো, সেগুলো দিয়েই অ্যাডজেক্টিভ ক্লজ গঠিত হবে। সো তোমরা এই জিনিসটুকু ফার্স্টে মনে রাখবে। খুব বেশি পরিমাণে ব্যবহার হয় হু, এরপরে হচ্ছে লাইক হোম, খুব বেশি পরিমাণে, এরপরে হুজ, এই তথ্যগুলো রয়েছে, এরপরে দ্যাট, এবং আরেকটি হচ্ছে হুইচ। এগুলো দিয়ে যখনই কোনো সেন্টেন্স গঠিত হয়, রাইট, তাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজেরই অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এই নোটটুকু একটু করে নাও, যখনই তোমরা কোনো বাক্যতে হু, হোম, হুজ, দ্যাট, হুইচ এইগুলো দেখতে পাবে এবং তার সঙ্গে একটি সেন্টেন্স লাগানো থাকে, তার নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তার মানে এটিকে আমরা চাইলে রিলেটিভ ক্লজও বলতে পারি। আর রিলেটিভ ক্লজেরই অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এইটুকু মনে রাখো, আরও অনেক ধারণা একটু পরে পাবে। ওকে, সো এটি গেল। এরপরে আরও কিছু এক্সাম্পল দেখো। অনেক সময় যেটা হয়, অজানা কথা একটু খেয়াল করো সবাই, অজানা কথা, অজানা কথা একটু দাগিয়ে নাও। অ্যাডজেক্টিভ ক্লজ অবশ্যই শুরুতে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, অর্থাৎ দ্যাট, হু, হোম, যেগুলো আমি দিলাম অলরেডি, হুজ, হুইচ, হোয়াই এবং হোয়েন। তো এখানে একটি প্রশ্ন হলো যে দ্যাট, হু, হোম এবং হুজ বা হুইচ, এই পর্যন্ত এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, সরি কি বলে, রিলেটিভ প্রোনাউন। এটি কিন্তু তোমরা সবাই জানো, এগুলোর নাম রিলেটিভ প্রোনাউন। বাট তোমরা কি জানো হোয়াই এবং হোয়েনকে আসলে কি বলা হয়? হোয়েন, হোয়াই এবং এর সঙ্গে আরেকটি সামটাইমস তোমরা দেখতে পেতে পারো, সেটি হচ্ছে হোয়ার। একটু ছোট্ট করে পাশে লিখে নাও, এটি মিসিং আছে। এগুলোর নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব। তার মানে সহজ হয়ে গেল বিষয়টা, যদি কোনো ক্লজের ক্ষেত্রে WHERE
যদি কোনো ক্লজের ক্ষেত্রে আমরা যদি এইগুলো দেখি, ওকে, তাহলে তার নাম বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। সিম্পলি রাব্বি হ্যাজ এ ফ্রেন্ড হুজ সিস্টার লিভস ইন ইউএসএ। সো হুজ সিস্টার লিভস ইন ইউএসএ যদি এইটুকুতে আন্ডারলাইন করা হতো, খেয়াল করো, এবং প্রশ্ন করা হতো যে এটির নাম কি ক্লজ, লাইক প্রশ্ন করা হচ্ছে এটি কি নাউন ক্লজ, প্রশ্ন করা হচ্ছে এটি অ্যাডজেক্টিভ ক্লজ, আমার তো মনে হয় চোখ বন্ধ করে তোমাদের পারা উচিত, এবং তা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ বলো তো? বিকজ হুজ দ্বারা শুরু হয়েছে। তার মানে তুমি কোথাও এমন বাক্য দেখাতে পারবে না যে হুজ দ্বারা শুরু হলো অথচ সেটা অ্যাডজেক্টিভ ক্লজ না হয়ে অন্য কোনো ক্লজ হলো। ব্যতিক্রম দু একটি রয়েছে, সেটা হুজের ক্ষেত্রে নয়। তার মানে হুজ দ্বারা যখনই কোনো ক্লজ শুরু হয় সেই ক্লজটিকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। খুবই মজার এবং ফানি। আর যদি বিস্তারিত বুঝতে চাও তাহলে ব্যাপারটা দেখো, নাউন সম্পর্কে কিন্তু তথ্য দেওয়া হচ্ছে। রাব্বি হ্যাজ এ ফ্রেন্ড, রাব্বির একটা বন্ধু আছে, হুজ সিস্টার, তার বোন কোথায় বসবাস করে। এখানে বোনটা আসলে কার? ওই যে বন্ধু আছে না, সেই বন্ধুর বোনের কথা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। আই মিস দ্য ডে, আমি দিনটার কথা খুব স্মরণ করি, হোয়েন মোবাইল ফোন ডিড নট এক্সিস্ট। তো এই দিনটা হচ্ছে সেই দিন যে দিনে এই কাহিনীগুলো ঘটে গেছে। তার মানে এই দিনটাকে বেসিক্যালি মডিফাই করছে পোস্ট মডিফায়ার হিসাবে। দ্য ম্যান হু ইজ হ্যান্ডসাম, তার মানে এই হু ইজ হ্যান্ডসামটা কে? দ্য ম্যান। সহজ কথায় প্রত্যেকটিতে আমরা দেখতে পাচ্ছি এই রিলেটিভ প্রোনাউনগুলো যেগুলো এতক্ষণ আমি দেখালাম সেগুলো কিন্তু বিদ্যমান রয়েছে। সুতরাং আমার মনে হয় না এটি তোমার কাছে খুব বেশি কষ্টের কারণ হবে। নাম্বার 2তে আসো। এই নাম্বার 2টা আমি সলভ করার পর তোমাদের দেখাবো যে সামটাইমস কিছু কিছু জায়গায় তোমার ভিতরে ঘাপলা বা প্যাঁচ লেগে যায়। সেই ঘাপলা বা প্যাঁচের জায়গাটা কোথায়? লেটস সি। সাবজেক্টের পরে পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ক্লজ বসে। অর্থাৎ সহজ করে যদি আমি বলি, তুমি কোথাও যদি কোনো সাবজেক্ট দেখতে পাও, রাইট, সাবজেক্ট দেখতে পাও, ঠিক তারপরেই যদি তুমি কোনো ক্লজ দেখতে পাও, ইয়েস, যদি তুমি কোনো ক্লজ দেখতে পাও, গণহারে সেই ক্লজটির নাম বলে দেবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? সো দ্য টাইম হোয়েন দ্য গেম স্টার্টস, দ্য রিজন হোয়াই আই হ্যাভ ফেইল। আর যারা বিস্তারিত বুঝতে চাও তুমি খেয়াল করে দেখো, এইখানে যে কথাটা বলা হলো তা মূলত সময়কে নির্দেশ করছে। এইখানে যে কথাটা বলা হলো সেটা কিন্তু মূলত আগের নাউনকেই নির্দেশ করছে। সুতরাং নাউন সম্পর্কে কোনো তথ্য দিলে যে অংশটুকু তথ্য দেয় সেটাকে হতে হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা এখন ক্লজের মধ্যে রয়েছি, দ্যাটস হোয়াই এগুলোকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। খুবই সিম্পল। আর এই শর্টকাটটা যদি মনে রাখো তোমরা, আমার মনে হয় না যে খুব বেশি প্রবলেম হবে। সো জাস্ট সাবজেক্টের পরে যখন আমরা কোনো ক্লজ দেখতে পাচ্ছি তার নাম হলো কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে ইতোমধ্যে এখন পর্যন্ত আমরা কি কি শর্টকাট পেলাম, সেই শর্টকাটটাকে অ্যাট এ গ্ল্যান্স এক নজরে আমি দেখে নিই। প্রথমটা আমি কি দেখালাম? লাইক দিস। প্রথম শর্টকাটটা একটু খেয়াল করো, অনেকের কাছে কঠিন লাগছে, একটু পরে সেটা আরও বেশি সহজ হয়ে যাবে। স্টে কানেক্টেড। লাইক দিস শর্টকাট। প্রথমটা আমি দেখিয়েছি সাবজেক্ট, এরপরে ভার্ব, এবং তারপরে একটি নাউন থাকবে। এই নাউনের পরে যখনই কোনো একটি ক্লজ থাকছে ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এরপর নেক্সট শর্টকাটে আমি কি দেখালাম? নেক্সট শর্টকাটে যেটা দেখছি, মানে এই যে ওপরে তোমরা তাকালেই দেখতে পাবে, যেটি একটু খেয়াল করে দেখো, সরি, ওকে। সো এখানে তোমরা যেটি দেখতে পাবে সাবজেক্টের ঠিক পরেই একটি ক্লজ। ওকে, সো এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে ভার্ব থাকবে এবং তারপরে লাইক দিস এক্সটেনশন। আর আমি যেটা করব, এটার সঙ্গে গত দিনে আমি যা যা শিখেছিলাম বা দেখিয়েছিলাম সেগুলোকে এখানে আবার রিপিট করব। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, যারা গত ক্লাসে আমার সঙ্গে ছিলে বা ক্লাসটি করেছো, সামহাও পরেও ক্লাসটি করতে পারো, তারা আমাকে জানাবে যে নাউন ক্লজের শর্টকাটগুলো কি, দেখি তোমাদের কতটুকু মনে আছে। ওকে, আমরা প্রথম শর্টকাট কি দেখিয়েছিলাম? লাইক দিস, একটু মনে করার চেষ্টা করি আমরা সবাই। প্রথমে যখন কোনো একটা ক্লজ থাকে, তারপরে যখন কোনো ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন থাকে, একটু মনে করে দেখো, আমি কিন্তু গত ক্লাসের কথা বলছি। সো এটির নাম ছিল নাউন ক্লজ। এই যে প্রথমে যখন কোনো একটি ক্লজ থাকে এটির নাম ছিল নাউন ক্লজ। নাউন ক্লজ। আমার সঙ্গে সঙ্গে রিপিট করো তোমরা। ওকে,
আচ্ছা, এরপরে পরবর্তীতে কি দেখালাম? পরবর্তী দেখিয়েছিলাম নাম্বার 2 যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ট্রানজিটিভ ভার্ব। একটু মনে করে দেখো, ট্রানজিটিভ ভার্ব, ঠিক ট্রানজিটিভ ভার্বের পরেই যখন আমরা কোনো ক্লজ পেয়েছিলাম সেই ক্লজটির নাম হলো নাউন ক্লজ। নাউন ক্লজ, ট্রানজিটিভ ভার্ব। পার্থক্যগুলো তুমি যদি কোনো কিছু ভালো করে শিখতে চাও এবং কন্ট্রোলে নিয়ে আসতে চাও, সেক্ষেত্রে ডেফিনেটলি তোমাকে সব কিছু পূর্বের পড়াগুলো রিভিশন করতে হবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, এরপরে কি ক্লজ? নাউন ক্লজ। ওকে, ভালো কথা। নাম্বার 3তে আমরা কি বলেছিলাম? প্রিপোজিশনের পরেই যখনই আমরা কোনো ক্লজ পেয়েছিলাম, প্রিপোজিশনের পরেই যখনই আমরা কোনো ক্লজ পেয়েছিলাম, সেই ক্লজটার নাম হলো নাউন ক্লজ। রাইট, সেই ক্লজটার নাম হচ্ছে নাউন ক্লজ। ওকে, এরপর নাম্বার 4-এ কি বলেছিলাম আমরা? নাম্বার 4-এ একটু মনে করে দেখো, বেসিক্যালি আমরা যখনই কোনো বি ভার্বের কথা বলেছিলাম, বি ভার্ব অন্য কথায় যেটিকে আমরা বলেছিলাম লিঙ্কিং ভার্ব, মনে আছে? লিঙ্কিং ভার্ব। ওয়েল, সো বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরেই যখনই কোনো ক্লজ বসে, ওয়েল, সেই ক্লজটাকে কমপ্লিমেন্ট হিসেবে বলতে হয় নাউন ক্লজ। এইবার দেখো তো, গত ক্লাস যারা করেছিলে তাদের নাউন ক্লজের স্মৃতিটা মনে হয়েছে কিনা? সরি, 1 2 3 4। আর আজকে অ্যাডজেক্টিভ ক্লজের অবস্থান দেখালাম হচ্ছে এই কয়টা? 2টা। এবার তোমাকে যা শেখানো হয়েছে গতদিন এবং আজকে যেটা শেখানো হলো, এই দুইটির সংমিশ্রণে আমি লাইভ টেস্ট দেব। এবং বিশ্বাস করো, যদি এই টেস্টটা তুমি ভালো করে বুঝে নিতে পারো, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ নিয়ে আমার বিশ্বাস আর কোনো প্রবলেম থাকবে না। লাইক আমি বলছি, আই রিমেম্বার, I remember where I was born. আমি স্মরণ করতে পারি বা আমি স্মরণ করি যেখানে আমি জন্মেছিলাম। সো এখানে হোয়ার আই ওয়াজ বর্ন এর নিচে আন্ডারলাইন করলাম। ওকে, সো আরেকটি সেন্টেন্স দিলাম, আই রিমেম্বার দ্য প্লেস, আই রিমেম্বার দ্য প্লেস লাইক হোয়ার আই ওয়াজ বর্ন। একটি বাক্য দিলাম। সো এখানে আমি হোয়ার আই ওয়াজ বর্ন আন্ডারলাইন করলাম এবং আরেকটি বাক্য লাইক দিস এরকম দিলাম, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, হোয়ার WHERE হোয়ার আই ওয়াজ বর্ন। দেখা যাক তোমরা ঠিক মতো এগুলোর আনসার করতে পারছো কি না। ওকে, সো আমি 3টি করে অপশান দেবো, কারণ যেহেতু প্রবলেমগুলো 3টি ক্লজ থেকেই হবে। নাউন ক্লজ, এরপরে লাইক দিস অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড নাম্বার সি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। ওকে, সো এই দুটিকে আমি আরও এই লাইক দিস এখানে দিলাম এবং সেম ক্লু আমি একটু বোল্ড করে দিই যাতে করে তোমাদের নজরে পড়ে। আর আমি চাচ্ছি এটাকে 1 পেজে দিতে যাতে করে তোমাদের নজরে পড়ে সবার। হ্যাঁ, এবং আমি পরবর্তীতে তোমাকে এই শর্টকাট অবলম্বনে বোঝাতে পারি। ঝটপট আনসারগুলো ট্রাই করো। 1 2 এবং 3। দেখো প্রবলেমগুলো কোথায়? একই রকম দেখতে বাট আনসারগুলো কিন্তু আলাদা। সো ঝটপট এবার একটু কমেন্টে জানিয়ে দাও। এবার কিন্তু খেলা শুরু হয়ে গেছে, দেখা যাক এই খেলায় কারা উইন হতে পারে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। অনেকে অনেক আত্মবিশ্বাস নিয়ে আনসার করছো এবং লিখে দিচ্ছ যে 100% এটি রাইট, ওটি রাইট। ওকে, দেখা যাক লাস্ট অ্যান্ড নেক্সট 30 সেকেন্ডস। ওকে, আই রিমেম্বার হোয়ার আই ওয়াজ বর্ন। ওকে, সো এবার খেয়াল করি আমরা আনসারগুলো মিলিয়ে নিই। কি সলভ দেবো তো না, নাকি সময় দেবো বলো? ঠিক আছে, তাহলে আসি এবার। আই রিমেম্বার একটু খেয়াল করবো যে এটি কি আসলে নাউন ক্লজের দিকে গেল নাকি অ্যাডজেক্টিভ ক্লজের দিকে গেল। প্রথম কথা হলো যে আমরা এখনো অ্যাডভার্বিয়াল ক্লজ শিখিনি, তো সেইটা নিয়ে আপাতত ভাবছি না। আমরা দেখব যে এই যে শর্টকাটগুলো আমি দিলাম, যারা গত ক্লাসে ছিল না আজকে পেয়ে গেলে, এটি একটি সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। তোমরা যারা এই শর্টকাটগুলো নোটস করে নিলে এবার মিলিয়ে দেখো তো কোনটার সঙ্গে মিলে গেছে। আচ্ছা, এটির সঙ্গে কি কোনোভাবে মিলেছে এই শর্টকাটটি?
খেয়াল করে দেখো তো, না মেলেনি। মিলেছে কোনটা, কোনটা মিলেছে এবার একটু খেয়াল করে দেখো। সাবজেক্ট, এই যে সাবজেক্ট, ওকে। টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, আই রিমেম্বার আমি স্মরণ করি, এটি কিন্তু ট্রানজিটিভ ভার্ব, মানে আমি কি স্মরণ করি, আমি স্মরণ করি যেখানে আমি জন্মগ্রহণ করি বা করেছিলাম। তাহলে আসি, এই হলো সাবজেক্ট, ওকে, এই হলো ট্রানজিটিভ ভার্ব, ওকে, তারপরেই হচ্ছে একটি ক্লজ, তারপরেই একটি ক্লজ, অতএব কোনো কথা নেই এই ক্লজটিকে আমরা যে ক্লজ বলবো সেটি হচ্ছে নাউন ক্লজ। ইয়েস, বুঝে শুনে আনসারটি করতে হবে। এবার মজার বিষয় হলো পরের বাক্যটা ওপরেরটার মতোই, শুধু পার্থক্য হলো মাঝে একটা নাউন বসে গেছে যেটা কিন্তু এখানে ছিল না, রাইট? সো আই রিমেম্বার দ্য প্লেস, এটি বিগত বছরে আসা একটি প্রশ্ন, যারা সলভ করেছো বিভিন্ন সময় তারা অবশ্যই এটি বুঝতে পারছো, কোনো না কোনো সময় এই কোয়েশ্চেনটার সঙ্গে তোমরা তোমাদের দেখা মিলেছে, তোমরা দেখেছো। তো যেটি বলছিলাম যে আই রিমেম্বার দ্য প্লেস, ইয়েস, এটি কিন্তু নাউন। তো নাউনের ঠিক পরেই পোস্ট মডিফায়ার হিসেবে একটি ক্লজ বসেছে, যেটি কিনা আমি একটু আগে তোমাদের দেখিয়ে আসলাম। মিলিয়ে দেখো, এই যে আই, সাবজেক্ট, ভার্ব, এই হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে একটি নাউন, এই হলো নাউন, এবং তারপরেই একটি ক্লজ, তারপরেই একটি ক্লজ, অতএব সেই ক্লজটার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি জানি যারা নতুন রয়েছে আমার সঙ্গে, নতুন যুক্ত হয়েছে, অনেকে হয়তোবা ধরতে পারছো না যে আসলে কিভাবে এত তথ্য মনে রাখবো। তো অনেক দিনের গ্যাপ, অনেক ভয় তোমার ভিতরে ছিল, তো সেই ভয়টাকে কাটিয়ে উঠতে, অনেক সময়ের এই গ্যাপটাকে পূর্ণ করতে একটু তো সময় দিতেই হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক দিচ্ছি, একটু একটু করে ধরে বোঝানোর চেষ্টা করছি। আমার ক্লাসগুলো কিন্তু আমি খুব ফাস্ট নিয়ে যাচ্ছি না যে তোমরা ধরতে পারবে না। এখানে দুটো সুবিধা তোমাদের জন্য কাজ করছে। নাম্বার ওয়ান হলো আমি খুবই স্লোলি আস্তে আস্তে ক্লাসগুলো নিচ্ছি, এবং যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো আবার প্লে লিস্টে সাজানো রয়েছে। তাই তুমি চাইলেই যে জায়গাটাই সমস্যা, সেই জায়গাটা কিন্তু আবার তুমি দেখে আসতে পারো পুনরায়। এটি তোমার জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। তাহলে আসি এবার, হোয়ার আই ওয়াজ বর্ন, এটিকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এবার একটা অদ্ভুত বিষয় এখানে বলি। আমি কিন্তু তোমাদেরকে প্রথম দিকে একটি কথা বলেছিলাম যে হোয়ারটাকে বলছি রিলেটিভ অ্যাডভার্ব, বা হোয়ার দিয়ে যখনই কোনো ক্লজ হয় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু ব্যতিক্রম কিন্তু হয়, এবং তার প্রমাণ কিন্তু তোমরা পেয়ে গেলে। অ্যান্ড নাম্বার 3, আই ওয়ান্ট টু গো, অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রথমত এটি আনসারটা দিয়ে দিই, বিকজ অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে বেশি কথা এই মুহূর্তে বলবো না, শুধু এইটুকু বলি, অ্যাডভার্বিয়াল ক্লজ আমি যখন পড়ানো শুরু করবো এটা তোমার জন্য অনেক বেটার হবে। সেটি হলো কয়েকটি ভার্ব, বিশেষ করে যেটিকে বলছি আমরা ইনট্রানজিটিভ ভার্ব। সো একটি নোট তোমরা এখানেই করে নাও, তাহলে পরবর্তীতে অনেক হেল্প পাবে। সাবজেক্ট এবং তারপরে আইএনটিভি, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের ঠিক পরেই যদি কোনো একটি ক্লজ এসে যায়, কোনো কথা নেই, সেই ক্লজটির নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে নোটটা আমি দিলাম, এই নোটের সঙ্গে একটা নোটের প্রায় মিল আছে। তোমরা কি নজর দিতে পারছো সেটা কোনটা? একটু দেখি তোমরা কে কে ধরতে পারছো। আমি আবার রিপিট করছি, এই যে তোমরা শর্টকাটটা দেখতে পেয়েছো বা পাচ্ছ, এটার সঙ্গে ওপরে যে শর্টকাটগুলো রয়েছে, এই শর্টকাটের কোনো একটার সঙ্গে হালকা একটা মিল আছে। দেখি তোমরা কে কয়জন এটা ধরতে পারছো। দ্রুত দ্রুত আমাকে জানাও কারা কারা ধরতে পারছো যে এই শর্টকাটের সঙ্গে ওপরের এই 6টি শর্টকাটের কোনটার আংশিক মিল রয়েছে। দেখি তোমরা ধরতে পারছো কিনা। আচ্ছা, রাইট, আমি একটু বলে দিই, এইটার দিকে তাকাও আর এইটার দিকে তাকাও। আগে দেখো এই দুইটার মধ্যে মিল অমিলটা দেখো, আগে নজরটা তোমার পড়ুক, মেন জায়গাটায় তোমার নজর পড়ুক। থ্যাংক ইউ সো মাচ, এই যে অনেকে 2 নাম্বারটা দেখাই দিতে পারছো। ইয়েস, এভাবেই কিন্তু শেখার পূর্ণতা আসে, এভাবে আস্তে আস্তে করে শেখার পূর্ণতা আসে। আচ্ছা, রমজান আলী একটি প্রশ্ন করেছো, আমি দেখতে পেয়েছি, স্টে কানেক্টেড, সাথে থাকো, দেখি তোমার প্রশ্নগুলো আনসার দেওয়া যায় কিনা। ওকে, সো যেটি বলছিলাম যে এইখানে খেয়াল করো, সাবজেক্টের পরে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর এখানে বললাম সাবজেক্টের পরে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ গো, লিভ, স্লিপ, এন্টার, কাম, এই জাতীয় ভার্বের পরে যখন একটি ক্লজ থাকবে। সো ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্বটা চেনা খুব জরুরি। আমি অ্যাডভার্বের যখন আলোচনা শুরু করছি সেখানে আরও অনেক বেশি তুমি ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝে নিয়েছো, যেহেতু এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব, সো এরপরে যেহেতু ক্লজ, তাই তার নাম হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অথচ যদি কোনোভাবেই ট্রানজিটিভ হতো, তারপরের ক্লজটাকে বলছি আমরা নাউন ক্লজ, আর ইনট্রানজিটিভ হওয়ার জন্য তারপরের ক্লজটাকে বলছি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। কি
কি এক অদ্ভুত বিষয় না? এইটা আর এটার মধ্যে একটুও পার্থক্য নেই, শুধুমাত্র আমাকে চিনতে হচ্ছে যে এই ভার্বটা কি ট্রানজিটিভ নাকি এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ উপর ডিপেন্ড করে ক্লজটার নামটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো তোমাকে আস্তে আস্তে করে জানতে হবে, প্রবলেমের জায়গাগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো অ্যাডজেক্টিভ ক্লজের বিষয়টা আশা করি বুঝে নিয়েছো। আর অ্যাডজেক্টিভ ক্লজের আলোচনা থেকে বিদায় নেবার পূর্বে আরেকটি টেস্ট দিই, এবং আমার মনে হয় এটি দেখানো দরকার। সামটাইমস এই বিষয়গুলো হয় অনেক সময়, যেমন দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার। যে বাড়িটাতে আমি থাকি সেই বাড়িটাই বাবার বাড়ি, বা সেই বাড়িতে বাবা থাকেন সেই বাড়িতে আমি থাকি, ব্যাপারটি এরকম। ওকে, সো দ্য হাউস আই লিভ ইন, আই লিভ ইনে যদি আন্ডারলাইন করা হয় এবং যদি প্রশ্ন করা হয় এটি কি, অপশান এ, প্রথম কথা হচ্ছে এটি কি নাউন ক্লজ, ওয়েল। অপশান বি, এটি কি অ্যাডজেক্টিভ ক্লজ। অপশান সি, এটি কোনোটিই নয়। আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন দিয়েছি এবং ডেফিনেটলি মানে অপশানগুলো কিন্তু ক্রিটিক্যাল। সো একটু বুঝে শুনে তোমরা আনসারগুলো দেওয়ার চেষ্টা করো। দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার। তোমরা আমাকে বলো আই লিভ ইনটাকে তোমরা কি বলবে, একটু বলো দেখি। তো অনেকেই হয়তোবা একটি বিষয়ে নজর দিচ্ছ। আমি যখন গতদিন থেকে একটি কথা বলছিলাম যে ক্লজ মানে সেখানে ক্লজ একটি মার্কার থাকবে। ক্লজ মানে সেখানে একটি ক্লজের বৈশিষ্ট্য থাকবে, যে কোনো একটি বৈশিষ্ট্য থাকবে, অথচ এটি যে একটি ক্লজ অথচ তার কিন্তু কোনো বৈশিষ্ট্য নেই। তাই অনেকে হয়তো বা ভাবছো যে এটি রাইট উত্তর, হয়তো এই যে অনেকে দিচ্ছ, অনেকে হয়তো বা এটিকে নাম দিয়ে ফেলবে, রাইট। সো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে যে অনেক সময় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ মানে এই ব্যাপারটি এরকম যে ওখানে কিছু একটাকে রিডিউস করা হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে, লাইক কিছু বাদ দেওয়া হয়েছে। দ্য হাউস, সো আমি যদি এখানে বলতাম হুইচ আই লিভ ইন, হোয়ার আই লিভ ইন, এরকম কিছু একটা কিন্তু এখানে রিডিউস করা হয়েছে বা হ্রাস করা হয়েছে বা কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এরকম যখন এভাবে লুকিয়ে রাখা হয়, আর লুকিয়ে যে আছে এটি কিন্তু তোমাকেই বুঝতে হবে, ঠিক আছে। বাংলাতে এমনটাই বলছে যে বাড়িতে আমি থাকি বা যে বাড়ি যেখানে আমি থাকি, মানে হোয়ার কিন্তু লুকোনো রয়েছে। সুতরাং এটি তোমাকেই বুঝে নিতে হবে। আর আমরা যদি এই শর্টকাটটার কথা বলি, একটু খেয়াল করে দেখো উপরে কি ছিল। আচ্ছা, আমি একটা কাজ করব, এইটাকে নিয়ে আসব, একটু আগে যেটা আমি শর্টকাটটা দিয়েছি সেইটাকে নিয়ে আসি, তাহলে তোমাকে বোঝাতে আমার জন্য সুবিধা হবে। দেখো আমি কি দিয়েছিলাম, যে সাবজেক্ট, এই হলো সাবজেক্ট। ওকে, সাবজেক্টে ঠিক পরেই যখন একটি ক্লজ তুমি পেয়ে যাও, সেই ক্লজটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কি মিলল? এই হলো কাহিনী। আশা করি বুঝতে পেরেছ। তো এই টাইপের ব্যতিক্রম ব্যাপারগুলো সামটাইমস ডিস্টার্ব করতে পারে, একটু দেখে রাখলে আত্মবিশ্বাস বাড়ে। ওয়েল, এই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আমার মনে হয় না যে অ্যাডজেক্টিভ ক্লজ এর থেকে আর বেশি কিছু হয়। আচ্ছা, আরেকটা পার্থক্য দেখাই, কারণ টেস্টের মধ্য দিয়েই আসলে শেখার পূর্ণতা আসে। I know আমি জানি what he thinks, I think, কোন বানানটা দিয়েছি, THINK না? আচ্ছা, এবং আরেকটি আমি বাক্য দিচ্ছি, I know the man who likes it। একটু পার্থক্য দেখো তোমরা, এই ক্লজটাকে তোমরা কি বলবে আর এই ক্লজটাকে তোমরা কি বলবে? আচ্ছা, এইখানে আমি একটু চেঞ্জ করে দিই, না হলে কনফিউশনটা হবে না, যে আই নো হু ইউ আর। আর এখানে একটু বললাম আই নো দ্য ম্যান হু হি ইজ।
হ্যাঁ, আমি আসলে দেখাতে চাচ্ছি যে একই রকম রিলেটিভ প্রোনাউন দ্বারাই শুরু, একই রকমের ধরন, অথচ একটির নাম হলো নাউন ক্লজ ওয়েল এবং আরেকটির নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কারণ কি? কারণ খুব সিম্পল, সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব ক্লজ, তার নাম নাউন ক্লজ। আর এটি হলো সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব নাউন, নাউনের পরে যখন একটি ক্লজ আসে তার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে বারবারই একটা বিষয় তোমরা কিন্তু অবগত হয়ে গেছো, বুঝে নিয়েছো যে অ্যাডজেক্টিভ ক্লজ যখনই হচ্ছে তখনই কিন্তু তার আগে একটি নাউন থাকছে না? সর্বদাই কিন্তু নাউনের পরেই একটি অ্যাডজেক্টিভ ক্লজ থাকছে। ইয়েস, থ্যাংক ইউ। বিশেষ করে যারা ট্রাই করছো, কখনোই একেবারে রোবটের মতো করে ক্লাস করবে না, যতটুকু পারো নিজের মতো করে চেষ্টা করবে। এবার শুরু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো পরীক্ষায় মাঝে মাঝে যেটা হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ মূলত পার্টস অফ স্পিচের অ্যাডভার্বের অবস্থানে বসে। এটি জাস্ট প্রথম কথা মনে রাখো। তো যেটি বলছিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে সাধারণত 10 ধরনের ব্যবহার দেখা যায়। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে 10 ধরনের ব্যবহার দেখা যায়। পরীক্ষায় অনেক সময় বলতে পারে এটি কি নাউন ক্লজ, এটি কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ। ওকে, অনেক সময় আবার বলা হতে পারে যে এটি তো অ্যাডভার্ব ক্লজ, কিন্তু সেটা কি অ্যাডভার্ব অফ টাইম নাকি অ্যাডভার্ব অফ প্লেস নাকি অ্যাডভার্ব অফ পারপাস নাকি অ্যাডভার্ব অফ রিজন। নাও মজা বুঝো, মানে অ্যাডভার্বের যে আরও অনেকগুলো প্রকার রয়েছে সেটা দিয়েও কিন্তু অনেক সময় জটলা পাকানো হয়। তাহলে অ্যাডভার্ব ক্লজ শেখার পরের ধাপ হচ্ছে এই যে 10টি ব্যবহার রয়েছে, যে 10টি, সেগুলো একটু ভালো করে জেনে নেওয়া। ওকে, সো এক এক করে আমরা একটু দেখি। টাইম রিলেটেড যেগুলো, মানে যেগুলো দ্বারা সময় প্রকাশ করবে, এক্ষেত্রে সহজ সূত্র হলো তোমরা একটু কষ্ট করে এই যে নোটসগুলো যেগুলো আছে সেইগুলো একটু মনে রাখবে। অর্থাৎ এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এই কনজাংশনগুলো যদি কোনো বাক্যতে দেখতে পাও এবং যদি প্রশ্ন করা হয় এটার নাম কি, তাহলে তার নাম হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আচ্ছা, বোঝনি না? একটু বুঝিয়ে দিই। যেমন শি রিচড দ্য স্টেশন আফটার উই হ্যাড রিচড দ্য স্টেশন, এটি কিন্তু নর্মালি পাস্ট পারফেক্ট টেন্স। তো ওই দিকে তোমাকে তাকাতে হবে না আফটার আছে কিনা, একটু খুঁজে দেখি তো। হ্যাঁ, আফটার আছে। তো আফটার যখন আছে তুমি নিশ্চিত হয়ে যাও এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। দেখো, এটি কিন্তু সময়ের কথাই বলছে, যে স্টেশনে আমরা স্টেশনে পৌঁছানোর পর সে পৌঁছেছিল, একটা নির্দিষ্ট সময়ের কথা এখানে ইঙ্গিত করছে। তো এখন পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা দুইভাবে হতে পারে। লাইক কোয়েশ্চেন করছে, একটু ভালো করে দেখো, যে আন্ডারলাইন করা এই অংশটুকুকে আফটার উই হ্যাড রিচ দ্য স্টেশন কি বলতে পারি? অপশন এ, এটি কি অ্যাডভার্ব ক্লজ। ওকে, তারপরে বললো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে আফটার থাকলেই তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনো ঝামেলা নেই। কিন্তু সমস্যা হয়ে যায় যখনই এই প্রশ্নটা একটু উল্টো করে করা হয়, যে অ্যাডভার্ব ক্লজ সেটা তো আমি জানলাম, কিন্তু তোমরা বলো দেখি যেটি কি অ্যাডভার্ব অফ টাইম। ওকে, বি নাম্বারে বলছে যে এটি কি অ্যাডভার্ব অফ রিজন। নাও মজা বলছে এখন, রিজন কি? এটা কি অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস এটসেট্রা, অনেকগুলো অপশান। সো তোমাকে এবার নিশ্চিত হতে হবে যে আফটার দিয়ে যেহেতু শুরু হয়েছে, সুতরাং এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো বলো তো? ব্যাপারটি দাঁড়ালো যে তোমাকে কষ্ট করে এখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, এবং তুমি যদি নিজের সঙ্গে ডেডিকেটেড হও, তুমি কিছু শিখতে চাও, নাছোড় বান্দা হও, তাহলে আমি তোমাকে বলবো ক্লাসটি শেষ করার পর বইয়ে তো রয়েছেই, তুমি আবার নতুন করে খাতা বের করবে এবং সেই খাতায় লিখবে এইভাবে। দেখো, পুরোটা এইভাবে তুমি লিখবে। লিখার পর ইজ ইকুয়াল টু কি বলতো? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম তার মানে এই বৈশিষ্ট্যগুলো যখনই তুমি কোথাও দেখতে পাবে সেগুলোর নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। একইভাবে অ্যাডভার্ব অফ টাইমের পর আমি এখন তোমাকে যেটা দেখাবো সেটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, যেগুলো দ্বারা কি প্রকাশ করবে? প্লেস প্রকাশ করবে। এই প্লেসগুলো কি দ্বারা স্টার্ট হবে? হোয়ার এবং হোয়ার এভার।
ওয়াও, এটি কিন্তু খুবই মজার। এখানে কিন্তু অনেকগুলো নয়, একটু আগে অনেকগুলো বৈশিষ্ট্য দেখেছো টাইমের ক্ষেত্রে, কিন্তু অ্যাডভার্ব ক্লজ অফ প্লেসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে মাত্র দুইটা। একটি হচ্ছে হোয়ার এবং আরেকটি হচ্ছে হোয়ার এভার, রাইট? সুতরাং যদি এই প্রশ্নটি তোমাকে পরীক্ষায় করেই ফেলে যে ইউ ক্যান স্টে হোয়ার ইউ লাইক, তুমি তুমি এখানে অবস্থান করতে পারো, তুমি এখানে অবস্থান করতে পারো যেখানটা তুমি পছন্দ করো। ওয়েল, সো প্রশ্ন করা হচ্ছে আন্ডারলাইনটা কি, এটার নাম কি? অ্যাডভার্ব ক্লজ, অপশান বি নাউন ক্লজ, এটসেট্রা। প্রথম প্রশ্নের প্যাটার্নটা দেখো, এই প্রশ্নটা যদি করে, অথবা যদি এই কোশ্চেনটায় লাইক দিস এইভাবে করে, যেখানে বলে দিল যে অ্যাডভার্ব অফ টাইম, অথবা বললো যে অ্যাডভার্ব অফ প্লেস। দেখো কোয়েশ্চেন কিন্তু দুইভাবে হতে পারে, অ্যাডভার্বই, বাট অ্যাডভার্ব হলে তো কোনো ঝামেলা নেই। তোমরা জানো যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। সুতরাং আত্মবিশ্বাসের সঙ্গে আমি যে শর্টকাটগুলো শিখিয়েছি বা প্রথম দিকে দেখালাম, এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু যখন স্পেসিফিকভাবে বলবে যে অ্যাডভার্ব ক্লজ তো বটেই, কিন্তু বলতে হবে অ্যাডভার্বের মানে এটি কোন প্রকার। তো আমরা কি শিখলাম? হোয়ার বা হোয়ার এভার দ্বারা কোনো ক্লজ থাকলে তার নাম হলো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। সুতরাং রাইট উত্তর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। এখানে তো না বোঝার কিছু নেই, সিম্পলি মুখস্থ রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এক। আর দুই নম্বর কথা হচ্ছে স্টাডি মানে কি জানো? স্টাডি মানে হচ্ছে ধৈর্য নিয়ে বসে থাকা। অনেক রকম সংজ্ঞা দেবে, কিন্তু স্টাডি মানে হলো ধৈর্য নিয়ে বসে থাকা। আর তুমি যদি ধৈর্য নিয়ে বসে থাকো তবেই কিন্তু শিখতে পারবে। ছটপটে চঞ্চল মন নিয়ে কিন্তু কোনো কিছু শেখা যায় না। এখানে এইটা না করে ওইটা করি এরকম না। ধৈর্য নিয়ে প্ল্যানিং ওয়েতে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় তুমি নির্দিষ্ট একটি সাবজেক্টের পেছনে লাগাও, দেখবে সেটি তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে। হ্যাঁ, সবসময় সব কিছু অনেক সহজ লাগবে ব্যাপারটি এরকম নয়। কঠিন লাগলেই উঠে চলে যেতে হবে, পারবো না, ছেড়ে দিলাম, ব্যাপারটি এরকম নয়। আমি তো এই কথাটি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। সেটি হলো সফল হবার জন্য ধৈর্য নিয়ে কোনো কিছুর সঙ্গে লেগে থাকতে হয়, ধৈর্য নিয়ে বসে থাকতে হয়, তবেই কিন্তু সফলতা আসে। বেশিরভাগ মানুষ সফল হতে পারে না শুধুমাত্র একটি কারণ, এবং সেটি হচ্ছে ধৈর্য হারা, অল্পতেই ছিটকে পড়া। সে পারেনি, আমিও বুঝি পারবো না। আচ্ছা, সে যে পারেনি, তার না পারার কারণটা কি তোমারও একই রকম কারণ হবে? এটি কি স্বাভাবিক? নেভার। তুমি কেন বিশ্বাস করতে শেখো না যে তুমি অন্যদের থেকে আলাদা? প্রতিটি মানুষ তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, সৃষ্টি সব কিছুর দিক থেকে অনেকটা আলাদা। হ্যাঁ, সবার শরীরেই লাল রক্ত প্রবাহিত বলেই আমরা মানুষ, কিন্তু আল্লাহ অদ্ভুত ক্ষমতা এক একজনকে দিয়েছেন। তো সেই ক্ষমতাগুলো যথার্থ পরিমাণে ব্যবহার করতে হবে, তবেই না তুমি অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে বা হওয়া সম্ভব। তুমি কেন মাঝে মাঝেই একটু না পারলেই মানে হতাশ হয়ে যাও? আমি বুঝি না, যে কিনা একদিনেই মানে অনেক কিছু পারে, সে কি একদিনেই সব কিছু শিখে গেছে? এটি কি সম্ভব? মোটেই না। সুতরাং ধৈর্য নিয়ে লেগে থাকো। মূল কথায় ফিরে আসি। ইতোমধ্যে অ্যাডভার্ব ক্লজের আমরা দুটো প্রকার নিয়ে কথা বলছি, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম এবং অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। তাহলে কি করবে? হোয়ার এভার সুন্দর করে এভাবে নেবে। ওকে, নিয়ে এভার দেখো, পড়াটাকে তুমি যদি সাজিয়ে নিতে পারো না, খুবই মজা লাগবে তোমার কাছে পড়তে। অ্যাডভার্ব অফ, এটা কি? এটা প্লেস প্রকাশ করবে, PLAC, প্লেস। তাহলে অলরেডি তুমি দুটো জিনিস জেনে গেলে, এক, তারপরে হচ্ছে দুই। এই যে দেখো, তুমি ইতোমধ্যে কি কি শিখে গেলে। তুমি অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে যখন দেখতে পাচ্ছ একটা পেজে যে ও আচ্ছা এগুলো থাকলে তার নাম অ্যাডভার্ব অফ টাইম, আচ্ছা এগুলো থাকলে তার নাম অ্যাডভার্ব অফ প্লেস। দেখো তো তখন তোমার কাছে বিষয়টি অনেক সহজ লাগছে না? সেই জন্য আমি তোমাকে বলবো পড়াটা শেষ করে যখনই এই বইটাতে তোমরা যেগুলো পাচ্ছ এগুলো সুন্দর করে একটি খাতায় নোট করে নেবে, আর জাস্ট বারবার পড়বে। আর বিশ্বাস করতে শিখবে, আজকে যে ভালো পারে সে অনেক বেশি সময় দিয়েছে, তুমি পারছো না বিকজ তুমি সেটাতে সময় দিচ্ছ না। ওয়েল, এবার আসি অ্যাডভার্ব প্লেসের ব্যাপারটা গেল। তো প্লেসের ক্ষেত্রে এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে, জাস্ট দেখে নিও। হোয়ার দ্বারা নির্দিষ্ট স্থানকে বোঝায়, হোয়ার এভার দ্বারা অজানা অনির্দিষ্ট স্থানকে বোঝায়, দরকার নেই। পারপাসের ক্ষেত্রে লেস্ট, সো, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, একটু দেখে নাও। ওকে, সো আমি একটু নিয়ে নিচ্ছি এটির নাম। এই যে দেখো, আমি সবগুলোকে একটা পেজে দেবো তোমাদের। এগুলো থাকলে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। দেখো,
সো দ্যাট গেল। এরপরে কি দেবো আমি, যদি কোনো বাক্যতে অ্যাজ, সিন্স বা বিকজ থাকে, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। হ্যাঁ, যারা খুব বেশি অলস তাদের জন্য এক পেজে দিয়ে দেবো, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এই অজানা কথাটা আমি এখানে হাইলাইট করছি না, এবার মূল পয়েন্টে আসি। এবার সেটি হচ্ছে কন্ডিশনালের ক্ষেত্রে বেসিক্যালি ইফ, হোয়ার, আনলেস এগুলো যদি থাকে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। আচ্ছা, এরপরে কি দেখাবো, এক্সাম্পলগুলো একটু দেখে নিও তোমরা। এরপরে দেখাবো যে যদি কোনো বাক্যে দ্যাট, সো, সাচ এই কনজাংশনগুলো থাকে অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। ওকে, অ্যান্ড এরপরে আমরা দেখব যে যদি কোনো বাক্যে দেন বা অ্যাজ থাকে, অ্যাজ ইফ বা অ্যাজ দো বা লাইক থাকে, রাইট, তাহলে তার নাম হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। ওকে, কম্প্যারিজন। আবার ম্যানারও হয়তো এখানে দুটো ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রাস্টের ক্ষেত্রে আসি। এইগুলো যদি কোথাও থাকে তার নাম হবে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট, মানে বিপরীত প্রকাশ করে। আর হচ্ছে সাপোজিশন, লাইক, এইগুলো যদি কোনো বৈশিষ্ট্য কোথাও দেখতে পাও তাহলে নাম তার হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন। ওয়েল, ইতোমধ্যে আমরা সবগুলো পেয়ে গেছি। এবার যেটা করব আমি, ওই যে নোটগুলো করছিলাম ওটার পাশে আমি সবগুলো দিয়ে দেব। কোথায়, এই তো, ঠিক আছে, এইগুলো পাশেই লাইক আমি এখানে পেস্ট করলাম। দেখো, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, ওকে, কম্প্যারিজন, এই, ঠিক আছে, ব্যাস আমি একটি পেজে দিয়ে দিলাম। এবার দেব 3, 4, 5, 6, 7, 8, 9। কোনো একটা মেবি ছাড়া পড়েছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মেবি ছাড়া পড়েছে, তোমরা ওখান থেকে একটু তুলে নিও। হ্যাঁ, আমি শুধু দেখানোর চেষ্টা করছি যে তুমি যদি এভাবে কোনো একটি পেজে এভাবে করে তুমি নিতে পারো তাহলে দেখো তোমার কাছে পড়তে বেশ মজাই লাগবে। আর যদি এটি তোমার কন্ট্রোলে না থাকে তাহলে কি ধরনের সমস্যা ফেস করবে সেটা আবার দেখায় দিই। লাইক, একেবারে শেষ পর্যায়ে তোমাদেরকে একটি টেস্ট দেওয়া হচ্ছে, সেটি হলো এরকম যে লাইক, অ্যাজ ইউ সেইড ইট, উই ডিড ইট। অ্যাজ ইউ সেইড ইট, যেহেতু তুমি এটি বলেছিলে, উই ডিড ইট। অ্যাজ ইউ সেইড ইটের নিচে আন্ডারলাইন করা হলো এবং প্রশ্ন করা হচ্ছে যে এটির নাম কি। বলা হচ্ছে অ্যাডভার্ব অফ লাইক কন্ডিশন, লাইক বললো যে অ্যাডভার্ব অফ রিজন, এটসেট্রা, অনেক কিছু। এবার সত্যি করে বলো তো, যদি তোমার এটি পড়া না থাকে তুমি সত্যিকার অর্থে কি আনসার করতে পারবে কোনোভাবে? কোনোভাবেই তুমি আনসার করতে পারবে না। সেই জন্য আমি তোমাকে বারবার বলি, সবাইকে বারবার বলি যে যখনই এই ধরনের রুলসগুলো তুমি পাবে একটি পেজে করে নিয়ে সেটিতে বারবার দেখার চেষ্টা করবে, একটু সময় দেবে। আমি বিশ্বাস করি তোমরা এই আনসারটি করার ক্ষেত্রে অবশ্যই ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু আনসার করছো, কিন্তু পরীক্ষার হলে কি তোমাকে এরকম কোনো ক্লু দেওয়া হবে যে উপরের প্যাসেজটি পড়ে নিচের কোয়েশ্চেন আনসার করো? ছোটোবেলায় যেটি হতো যে উপরের প্যাসেজটি পড়ে নিচের আনসারটি করো, সেরকম তো হবে না। সুতরাং উপরে যেটা পড়তে হবে সেই জিনিসটা এখন মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভালো করে এগুলো পড়া শেষ করো, আজকের ক্লাসটি শেষ করে একেবারে ঠুটস্থ, মুখস্থ অ্যান্ড কণ্ঠস্থ করে নাও। তাহলে এখানে টেস্টের রাইট আনসার অ্যাজ ইউ সেইড, যেহেতু অ্যাজ দ্বারা শুরু হয়েছে, সো এটার নাম হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর দিয়েছো এবং মনে মনে প্রমিস করছো যে অবশ্যই ক্লাসটি শেষ করে এগুলো জাস্ট মুখস্থ করে নেব, ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের অ্যাডভার্বের আলোচনা। এই বৈশিষ্ট্য থাকা মানেই অ্যাডভার্ব, এখানে বেশি কিছু বোঝানোর নেই। আর যদি আরও বিস্তারিত বুঝতে চাও তাহলে দেখবে যে এখানে যে ভার্বগুলো ইউজ করা হয়েছে সবগুলোই ইনট্রানজিটিভলি ইউজ হয়েছে বেসিক্যালি। আচ্ছা, ওকে, ঠিক আছে।
আমরা আলোচনাটি শেষ করব অ্যাডভার্বের। এখন বিষয়টা হলো যে আগামী ক্লাসে আমরা পরীক্ষা নেব, অর্থাৎ পরীক্ষা ঠিক না, প্র্যাকটিস করব। বিকজ কতটুকু শিখলাম বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু অ্যানালাইসিস করব। আগামী ক্লাস হচ্ছে প্র্যাকটিস ক্লাস ক্লজের উপরে। সেই ক্লাসটি খুবই ভাইটাল, প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তাই কোনোভাবে ক্লাসটি মিস করা যাবে না। সেই ক্লাসটির জন্য তোমরা সাথে রাখো, প্রিপারেশান নাও যাদের কাছে রয়েছে এমসিকিউ ম্যাজিক এই বইটি। আমরা কথা দিয়েছি এই বইটি থেকে পুরোটা আমরা সলভ করব। যত প্র্যাকটিস লাগে বিগত বছরে আসা প্রশ্নগুলো এখান থেকে আমরা দেখব, এতে আমাদের জন্য সাজেশন হিসেবে কাজ করবে। এই বইটি নিয়ে আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই বই